নমস্কার, শুরু করছি অমর কথা সাহিত্যিকের আমার আজকের গল্প, একটি বিখ্যাত উপন্যাস পণ্ডিত মশাই। অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পণ্ডিত মশাই উপন্যাসটি আমি ধারাবাহিকভাবে পাঠ করে শোনাবো। আজ প্রথম পর্ব। হে ভগবান, আমাদের এই সতী সাবিত্রীর দেশে স্বামীর জন্য সহধর্মিণীকে অপরিসীম দুঃখ দিয়া সতীর মাহাত্ম্য তুমি উজ্জ্বল হইতে উজ্জ্বলতর করিয়া সংসারকে দেখাইয়াছ, তাহা জানি। কিন্তু জগতের সমস্ত নারী জাতিকে কর্তব্যের হোমানলে কেন জ্বলিতে হয়? এ তোমার কি বিচার? চলুন শুনে দেখি আজকের গল্প অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পণ্ডিত মশাই। আজ প্রথম পর্ব। কুঞ্জবষ্টমীর ছোট বোন কুসুমের বাল্য ইতিহাসটা এতই বিশ্রী যে এখন সেসব কথা স্মরণ করিলেও সে লজ্জায় দুঃখে মাটির সহিত মিশিয়ে যাইতে থাকে। যখন সে 2 বছরের শিশু তখন বাপ মরে, মা ভিক্ষা করিয়া ছেলে ও মেয়েটিকে প্রতিপালন করে। যখন 5 বৎসরের তখন মেয়েটিকে সুশ্রী দেখিয়ে বারল গ্রামের অবস্থাপন্ন গৌরদাস অধিকারী তাহার পুত্র বৃন্দাবনের সহিত বিবাহ দেয়। কিন্তু বিবাহের অনতিকাল পরেই কুসুমের বিধবা মায়ের দুর্নাম উঠে। তাহাতে গৌরদাস কুসুমকে পরিত্যাগ করিয়ে ছেলের পুনর্বার বিবাহ দেন। কুসুমের মা দুঃখী হইলেও অত্যন্ত গর্বিতা ছিল। সেও রাগ করিয়া কন্যাকে স্থানান্তরে লইয়া গিয়া সেই মাসেই আরেকজন আসল বৈরাগীর সহিত কন্যার কণ্ঠীবদল ক্রিয়া সম্পন্ন করে। কিন্তু 6 মাসের মধ্যেই এই আসল বৈরাগীটি নিত্যধামে গমন করেন। তবে ইনি কে, কোন গ্রামে বাড়ি, তাহা একা কুসুমের মা ছাড়া আর কেহই জানিত না, কুঞ্জও না। তাহার মা কাহাকেও সঙ্গে লইয়া যায় নাই। কণ্ঠীবদল ব্যাপারটা সত্য কিংবা শুধুই রচনা, তাহাও কেহ নিশ্চয় করিয়া বলিতে পারিত না। এত কাণ্ড কুসুমের 7 বৎসর বয়সেই শেষ হইয়া যায়। সেই অবধি কুসুম বিধবা। সংক্ষেপে এই তাহার বাল্য ইতিহাস। এখন সে 16 বৎসরের যুবতী। তাহার দেহে রূপ ধরে না। যেমনই গুণ তেমনি রূপ, আবার তেমনি কর্মপটুতা, আবার লেখাপড়াও জানে। খুব বড় লোকের ঘরেও বোধ করি তাহাকে বেমানান দেখাইত না। এদিকে বৃন্দাবনের বাপ মরিয়াছে, দ্বিতীয় স্ত্রী মরিয়াছে। তাহার বয়সও 25-26-এর অধিক নয়। এখন সে কুসুমকে ফিরিয়া গ্রহণ করিতে চাহে। সে কুঞ্জকে 50 টাকা নগদ, 5 জোড়া ধুতি চাদর এবং কুসুমকে 5 ভরি সোনা ও 100 ভরি রূপার অলঙ্কার দিতে স্বীকৃত। দুঃখী কুঞ্জনাথ লোভে পড়িয়াছে। তাহার বড় ইচ্ছা কুসুম সম্মত হয়, কিন্তু কুসুম সে কথা কানেও তোলে না। কেন তাহা বলিতেছি। ইহাদের বাপ মা নাই। ভাই বোন যে দুখানি ক্ষুদ্র কুটিরে বাস করে তাহা গ্রামের ব্রাহ্মণ পাড়ার ভিতরেই। শিশুকাল হইতেই কুসুম ব্রাহ্মণ কন্যাদের সঙ্গেই বাড়িয়া উঠিয়াছে। একত্রে হরপণ্ডিতের পাঠশালায় পড়িয়াছে, খেলাধুলা করিয়াছে। আজও তাহারাই তাহার সঙ্গী সাথী। তাই এসব প্রসঙ্গেও তাহার সর্বাঙ্গ ঘৃণায় লজ্জায় শিহরিয়া উঠে। অনেকেই তাহার মতো হাতের নোয়া ও সিঁথির সিঁদুর ঘুচাইয়া আবার জন্মস্থানে ফিরিয়া আসিয়াছে। ইহারা কেহ তাহার মকর গঙ্গাজল, কেহ সই মহাপ্রসাদ। ছি ছি, দাদার কথায় সম্মত হইলে এ কালামুখকে ইহজন্মে আর এ গ্রামে সে দেখাইতে পারিবে? কুঞ্জ কহিল, দিদি রাজি হ, ধরতে গেলে বৃন্দাবনই তো তোর আসল বর। কুসুম অত্যন্ত রাগিয়া জবাব দিল, আসল নকল বুঝি নে দাদা, শুধু বুঝি আমি বিধবা। কেন, এ কি কুকুর বেড়াল পেয়েছ?
যে যা ইচ্ছে হবে তাই করবে? এই বিয়ে, এই কণ্ঠী বদল, আবার বিয়ে, আবার কণ্ঠী বদল। যাও, ওসব আমার সুমুখে তুলো না। বারলের উনি আমার কেউ নয়। আমার স্বামী মরেছে, আমি বিধবা। নিরীহ কুঞ্জ আর কথা কহিতে পারে না। তাহারই শিক্ষিতা তেজস্বিনী ভগিনীটির সম্মুখে সে কেমন যেন থতমত খাইয়া যায়। তথাপি সে ভাবে আরেক রকম করিয়া। সে বড় দুঃখী। এই দুখানি কুটির এবং তৎসংলগ্ন অতি ক্ষুদ্র একখানি আম কাঁঠালের বাগান ছাড়া আর তাহার কিছুই নাই। অতএব নগদ এতগুলি টাকা, এত জোড়া ধুতি চাদর তাহার কাছে সোজা ব্যাপার নহে। তবুও এই প্রলোভন ছাড়াও সে তাহার একমাত্র স্নেহের সামগ্রীকে এই ভালো জায়গাটিতে সুপ্রতিষ্ঠিত করিয়া তাহাকে সুখী দেখিয়ে নিজেও সুখী হইতে চাহে। কণ্ঠী বদল তাহাদের সমাজে চল আছে, তাই তাহার মা ও কাজ করিয়া গিয়েছিল। কিন্তু সে যখন মরিয়াছে এবং বৃন্দাবন, কুসুমের স্বামী যখন এত সাধাসাধি করিতেছে, তখন কেন যে কুসুম এত বড় সুযোগের প্রতি দিকপাত করিতেছে না, তাহা সে কোনো মতেই ভাবিয়া পায় না। শুধু সমাজের ফৌজদার ও ছড়িদারের মত লইয়া কিছু মালসা ভোগ দেওয়া, ব্যয়ভার সমস্তই বৃন্দাবন বহিবে। তারপরে এই দুঃখ কষ্টের সংসার ছাড়িয়া একেবারে রাজরানী হইয়া বসিবে। কুসুম কি বোকা! আহা, সে যদি কুসুম হইতে পারিত। এমনি করিয়া কুঞ্জু প্রতিদিনই চিন্তা করে। কুঞ্জু ফেরিওয়ালার ব্যবসা করে। একটি বড় ঢামায় ঘুনসি, মালা, চিরুনি, কৌটা, সিঁদুর, তেলের মশলা, শিশুদের জন্য ছোট বড় পুতুল প্রভৃতি পণ্যদ্রব্য এবং কুসুমের হাতের নানাবিধ সূচের কারুকার্য ইত্যাদি মাথায় লইয়া ৫-৭টা গ্রামের মধ্যে ফেরি করিয়া বেড়ায়। সমস্ত দিন বিক্রয় করিয়া যাহা পায়, দিনান্তে সেই পয়সাগুলি বন্টির হাতে আনিয়া দেয়। ইহা দ্বারা কেমন করিয়া কুসুম মূলধন বজায় রাখিয়া যে সুচারুরূপে সংসার চালাইয়া দেয়, ইহা সে বুঝিতেও পারে না, পারিবার চেষ্টাও করে না। আজ সকালে সে ঘুরিতে ঘুরিতে বারলে গিয়া উপস্থিত হইয়াছিল। পথে বৃন্দাবনের সহিত দেখা। সে মাঠে কাজে যাইতেছিল, আর গেল না। স্বজাতি এবং কুটুম্বকে মহা সমাদরে বাড়িতে ধরিয়ে আনিল, হাত পা ধুইতে জল দিল এবং তামাক সাজিয়ে আনিয়ে খাতির করিল। দ্বীপ প্রহরে তাহার মা নানাবিধ ব্যঞ্জনের দ্বারা কুঞ্জকে পরিতোষ করিয়া আহার করাইলেন এবং এত রৌদ্রে কিছুতেই ছাড়িয়া দিলেন না। সন্ধ্যার পর কুঞ্জ ঘরে ফিরিয়া হাত পা ধুইয়া মুড়ি মুড়কি চিবাইতে চিবাইতে সেই সব কাহিনী ভগিনীর কাছে বিবৃত করিয়া শেষে কহিল, হ্যাঁ, একটা গেরস্থ বটে। বাগান, পুকুর, চাষবাস কোনো জিনিসটির অভাব নেই। মা লক্ষ্মী যেন উথলে পড়ছেন। কুসুম চুপ করিয়া শুনিতেছিল, কথা কহিল না। কুঞ্জু ইহাকে সুলক্ষণ মনে করিয়া বৃন্দাবনের মা কি রাঁধিয়াছিলেন এবং কিরূপ যত্ন করিয়াছিলেন তাহার সবিশেষ পরিচয় দিয়া কহিল, খাইয়ে দাইয়ে কি ছেড়ে দিতে চায়? বলে এত রোদ্দুরে বেরুলে মাথা ধরে অসুখ করবে। কুসুম দাদার মুখের দিকে চাহিয়ে একটুখানি হাসিয়া কহিল, তাহলে দাদা বুঝি সারাদিন এই কর্মই করেছ? খেয়েছ আর ঘুমিয়েছ? তাহার দাদাও সহাস্যে জবাব দিল, কি করি বল বোন, ছেড়ে না দিলে তো আর জোর করে আসতে পারি নে। কুসুম কহিল, তাহলে ও গায়ে আর কোনোদিন যেও না দাদা। কুঞ্জ কথাটা ঠিক বুঝিতে পারিল না, জিজ্ঞাসা করিল, যাব না কেন? পথে দেখা হলেই তো ধরে নিয়ে যাবে। তারা বড় লোক, তাদের ক্ষতি নেই, কিন্তু আমাদের তাহলে তো চলবে না দাদা। ভগিনীর কথায় কুঞ্জ ক্ষুণ্ণ হইল। কুসুম তাহা বুঝিতে পারিয়া হাসিয়া বলিল, সে কথা বলিনি দাদা, 2-1 দিনে আর কি লোকসান হবে তা না। তবে তারা বড় মানুষ, আমরা দুঃখী।
কাজ কি দাদা তাদের সঙ্গে বেশি মেশামেশি করে? কুঞ্জু জবাব দিল, আমি তাদের ঘরে তো যেচে যাইনি কুসুম। তা যাওনি বটে, তবু ডেকে নিয়ে গেলেই বা যাবার দরকার কি দাদা? তুই যে এই বামুন মেয়েদের সঙ্গে মেলামেশা করিস, তারাও তো সব বড় লোক, তবে যাস কেন? কুসুম দাদার মনের ভাব বুঝিয়ে হাসিতে লাগিল, বলিল, তাদের সঙ্গে ছেলেবেলা থেকেই খেলা করি। তাছাড়া তারা আমাদের জাতও নয়, সমাজও নয়, এখানে আমাদের লজ্জা নেই। কিন্তু ওদের কথা আলাদা দাদা। কুঞ্জ খানিকক্ষণ চুপ করিয়া বলিল, সেখানেও লজ্জা নেই। মা লক্ষ্মী তাদের দয়া করেছেন, 2 পয়সা আছে সত্য, কিন্তু এতটুকু দেমাক অহংকার নেই। সবাই যেন মাটির মানুষ। বৃন্দাবনের মা আমার হাত দুটি ধরে যেমন করে। কথাটা শেষ হইল না, মাঝখানে কুসুম বিরক্ত ও ব্যস্ত হইয়া বলিয়া উঠিল, আবার সেই সব পুরনো কথা। মায়ের নামে ওরা যে এত বড় কলঙ্ক তুলেছিল, দাদা বুঝি ভুলে বসে আছো? কুঞ্জ প্রতিবাদ করিয়া বলিল, তারা একটা কথাও তোলেনি। বদ লোকে হিংসে করে বদনাম দিয়েছিল। কুসুম কহিল, তাই ওরা আমাকে তাড়িয়ে দিয়ে আরেকটা বিয়ে করেছিল, কেমন? কুঞ্জ একটু অপ্রতিভ হইয়া বলিল, তা বটে, তবে কিনা তাতে বৃন্দাবন বেচারির একটু দোষ ছিল না, বরং তার বাপের দোষ ছিল। কুসুম এক মুহূর্ত চুপ করিয়া থাকিয়া শান্তভাবে বলিল, যার দোষী থাক দাদা, যা হয় না হবার নয়, দরকার কি 100 বার সেই সব কথা তুলে? আমি পারিনি আর তর্ক করতে। কুঞ্জ প্রথমটা জবাব দিতে পারিল না, পরে একটু রুষ্ট স্বরেই বলিল, তুই তো তর্ক করতে পারিস নে, কিন্তু আমাকে যে সব দিক দেখতে হয়। আজ আমি মলে তোর দশা কি হবে তা একবার ভাবিস? কুসুম বিরক্ত হইয়াছিল, কথা কহিল না। কুঞ্জ গম্ভীর মুখে কহিতে লাগিল, আমি আমাদের মুরব্বীদের সবাইকে জিজ্ঞেস করেছি। তোর সাউরি নলডাঙ্গার বুড়ো বাবাজির মত পর্যন্ত জেনে এসেছে। সবাই খুশি হয়ে মত দিয়েছে, তা জানিস? কুসুমের মুখের ভাব সহসা কঠিন হইয়া উঠিল, কিন্তু সে সংক্ষেপে জানি বই কি বলিয়েই চুপ করিয়া গেল। তাহার কথা লইয়া, তাহার মায়ের কথা লইয়া, তাহার কণ্ঠী বদলের কথা লইয়া তাহাদের সমাজে আলোচনা চলিতেছে, গণ্য মান্যদিগের মত জানাজানি চলিতেছে। এ সংবাদ তাহাকে যৎপরণাস্তি ক্রুদ্ধ করিয়া তুলিল। কিন্তু এ ভাব চাপা দিয়ে সহজে জিজ্ঞাসা করিল, এবেলা কি খাবে দাদা? কুঞ্জ বোনের মনের ভাব বুঝিল, সেও মুখ ভারী করিয়া বলিল, কিছু না, আমার খিদে নেই। কুসুম অধিকতর ক্রুদ্ধ হইল, কিন্তু তাহাও সংবরণ করিয়া নিজের ঘরে চলিয়া গেল। কুঞ্জ এক কলিকা তামাক সাজিয়া লইয়া সেইখানে বসিয়া তামাকটা নিঃশেষ করিয়া হুঁকাটা দেয়ালে ঠেস দিয়ে রাখিয়া ডাক দিল, কুসুম, কুসুম। কুসুম তাহার ঘরের মধ্যে সেলাই করিতে বসিয়াছিল। সাড়া দিল, কেন? বলি রাত্রির হচ্ছে না, রাঁধবি কখন? কুসুম তথা হইতে জবাব দিল, আজ আর রাঁধব না। কেন, তাই জিজ্ঞেস করছি। কুসুম চেঁচাইয়া বলিল, আমি 100 বার বকতে পারি নে। বোনের কথা শুনিয়া কুঞ্জ দুমদুম করিয়া পা ফেলিয়া ঘরের মধ্যে আসিয়া দাঁড়াইল। চেঁচাইয়া বলিল, জ্বালাতন করিস নে কুশি, অমন ধারা করলে যেখানে 2 চোখ যায় চলে যাব, তা বলে দিচ্ছি। যাও, এক্ষুনি যাও। বাড়ির মধ্যে আমি হাড়ি ডোমের মতো অমন করে হাঁকাহাঁকি করতে দেব না। ইচ্ছা হয় যাও, ওই রাস্তায় দাঁড়িয়ে যত পারো চেঁচাও গে। কুঞ্জ ভয়ানক ক্রুদ্ধ হইয়া বলিল, পোড়ার মুখী, তুই ছোট বোন হয়ে বড় ভাইকে তাড়িয়ে দিস? কুসুম বলিল, দি, বড় বলে তুমি যা ইচ্ছে তাই করবে নাকি? বোনের মুখের পানে চাহিয়া কুঞ্জ মনে মনে একটু ভয় পাইল,
গলা নরম করিয়া বলিল, কিসে যা ইচ্ছে করলুম শুনি? কেন তবে আমাকে না বলে ওখানে গিয়ে খেয়ে এলে? কেন, তাতে দোষ কি হয়েছে? কুসুম তীব্রভাবে বলিল, দোষ হয়েছে, ঢের দোষ হয়েছে। আমি মানা করে দিচ্ছি দাদা, আর তুমি ওখানে যাবে না। কুঞ্জ বড় ভাই, কলহের সময় নতি স্বীকার করিতে তাহার লজ্জা করিল। কহিল, তুই কি বড় বোন যে আমাকে হুকুম করবি? আমার ইচ্ছে হলেই সেখানে যাব। কুসুম তেমনি জোর দিয়ে বলিল, না, যাবে না। আমি শুনতে পেলে ভালো হবে না বলে দিচ্ছি, ভালো হবে না বলে দিচ্ছি দাদা। এবার কুঞ্জ যথার্থ ভয় পাইল, তথাপি মুখের সাহস বজায় রাখিয়া বলিল, যদি যাই কি করবি তুই? কুসুম সিলাই ফেলিয়ে দিয়ে তড়িৎ বেগে উঠিয়া চেঁচাইয়া উঠিল, আমাকে রাগিও না বলছি দাদা, যাও, যাও আমার সম্মুখ থেকে, সরে যাও বলছি। কুঞ্জ শশব ব্যস্তে ঘর হইতে বাহিরে গিয়া কপাটের আড়ালে দাঁড়াইয়া মৃদুকণ্ঠে বলিল, তোর ভয়ে সরে যাব? যদি না যাই কি করতে পারিস তুই? কুসুম জবাব দিল না। প্রদীপের আলোটা আরো একটু উজ্জ্বল করিয়ে দিয়ে সিলাই করিতে বসিল। আড়ালে দাঁড়াইয়া কুঞ্জর সাহস বাড়িল। কণ্ঠস্বর অপেক্ষাকৃত উচ্চ করিয়া বলিল, লোকে কথাই বলে, স্বভাব যায় না মলে। নিজে রাক্ষসীর মতো চেঁচাবি, তাতে দোষ নেই, কিন্তু আমি একটু জোর কথা কইলেই। বলিয়া কুঞ্জ থামিল, কিন্তু ঘরের ভিতর হইতে প্রতিবাদ আসিল না দেখিয়ে সে মনে মনে অত্যন্ত তৃপ্তি বোধ করিল। উঠিয়া গিয়ে হুকাটা তুলিয়া আনিয়া নিরর্থক গোটা দুই টান দিয়া গলার সুর আরেক পর্দা চড়াইয়া দিয়া বলিল, আমি যখন বড়, আমি যখন কর্তা, তখন আমার হুকুমেই কাজ হবে। বলিয়া পোড়া তামাকটা ঢালিয়া ফেলি নতুন করিয়া সাজিতে সাজিতে এবার রীতিমতো জোর গলায় হাঁকিয়া কহিল, চাইনি আমি কারু কথা 100 বার। না না, শুনতে আমি চাইনি। আমি যখন কর্তা, আমার যখন বাড়ি, তখন আমি যা বলবো তাই। বলিয়া সে সহসা পিছনে পদশব্দ শুনিয়া ঘাড় বাঁকাইয়া স্তব্ধ হইয়া থামিল। কুসুম নিঃশব্দে আসিয়া তীক্ষ্ণ দৃষ্টিতে চাহিয়াছিল। বলিল, বসে বসে কোঁদল করবে না যাবে এখান থেকে? ছোট বোনের তীক্ষ্ণ দৃষ্টিতে সম্মুখের বড় ভাইয়ের কর্তা সাজিবার শখ উড়িয়া গেল। তাহার গলা দিয়ে সহসা কথা বাহির হইল না। কুসুম তেমনি ভাবে বলিল, দাদা যাবে কিনা? এখন সে কুঞ্জনাথ নাই, সে গলাও নাই। চিঁচি করিয়া বলিল, বললুম তো, তামাকটা সেজে নিয়েই যাচ্ছি। কুসুম হাত বাড়াইয়া, দাও আমাকে বলিয়া কলিকাটা হাতে লইয়া চলিয়া গেল। মিনিট খানেক পরে ফিরিয়া আসিয়া সেটা হুঁকার মাথায় রাখিয়া দিয়ে জিজ্ঞাসা করিল, স্যাকরাদের দোকানে যাচ্ছ তো? কুঞ্জ ঘাড় নাড়িয়া বলিল, হ্যাঁ। কুসুম সহজভাবে বলিল, তাই যাও, কিন্তু বেশি রাত করো না, আমার রান্না শেষ করতে বেশি দেরি হবে না। কুঞ্জ হুঁকাটা হাতে লইয়া ধীরে ধীরে বাহির হইয়া গেল। সেদিন কুঞ্জ ভগিনীর কাছে বৃন্দাবনের সাংসারিক পরিচয় দিবার সময় অত্যুক্তি মাত্র করে নাই। সত্যই তাহাদের গৃহে লক্ষ্মী উথুলিয়া পড়িতেছিল, অথচ সেজন্য কাহারও অহংকার অভিমান কিছুই ছিল না। এ গ্রামে বিদ্যালয় ছিল না। বৃন্দাবন ছেলেবেলায় নিজের চেষ্টায় লেখাপড়া শেখে এবং তখন হইতে একটা পাঠশালা খুলিবার সংকল্প করে। কিন্তু তাহার পিতা গৌরদাস পাকা লোক ছিলেন। বৃন্দাবন একমাত্র সন্তান হইলেও এইসব অনাসৃষ্টি কার্যে পুত্রকে প্রশ্রয় দেন নাই। তাহার পিতার মৃত্যুর পর সে নিজেদের চণ্ডীমণ্ডপে বিনা বেতনের একটা পাঠশালা খুলিয়া সংকল্প কার্যে পরিণত করে। পাড়ার একজন অবসরপ্রাপ্ত প্রাচীন শিক্ষক ছিলেন। ইহাকে সে নিজের ইংরেজি শিক্ষার জন্য নিযুক্ত করে।
তিনি রাত্রে পড়াইয়া যাইতেন, তাই কথাটা গোপনেই ছিল। গ্রামে কেহই জানিতে পারে নাই বেন্দা বোষ্টম ইংরেজি শিখিয়াছিল। বছর 5 পূর্বে শ্রী বিয়োগের পর সে এই লেখাপড়া লইয়াই থাকিত। প্রায় সমস্ত রাত্রি পড়িত, সকালে গৃহকর্ম বিষয় আশয় দেখিত এবং দুপুরবেলা স্বপ্রতিষ্ঠিত পাঠশালায় কৃষক পুত্রদিগের অধ্যাপনা করিত। বিধবা জননী তাহাকে পুনরায় বিবাহের জন্য পীড়াপিড়ি করিলে সে তাহার শিশু পুত্রটিকে দেখাইয়া বলিত, যে জন্য বিয়ে করা তা আমাদের আছে মা, আর আবশ্যক নেই। মা কান্নাকাটি করিতেন, কিন্তু সে শুনিত না। এমনি করিয়া বছর 2 কাটিল। তারপর হঠাৎ একদিন সে কুঞ্জবোষ্টমের বাড়ির সম্মুখেই কুসুমকে দেখিল। কুসুম নদী হইতে স্নান করিয়া কলস কক্ষে ঘরে ফিরিতেছিল। সে তখন সবেমাত্র যৌবনে পা দিয়েছে। বৃন্দাবন মুগ্ধ নেত্রে চাহিয়া রহিল। কুসুম গৃহে প্রবেশ করিলে সে ধীরে ধীরে চলিয়া গেল। এ গ্রামের সব বাড়ি সে চিনিত, সুতরাং এই কিশোরী যে কে তাহাও সে চিনিল। এক সন্তান হইলে মাতা পুত্রে যে সম্বন্ধ হয়, বৃন্দাবন ও জননীর মধ্যে সেই সম্বন্ধ ছিল। সে ঘরে ফিরিয়ে মায়ের কাছে কুসুমের কথা অবাধে প্রকাশ করিল। মা বলিলেন, সে কি হয় বাবা, তাদের যে দোষ আছে। বৃন্দাবন জবাব দিল, তা হোক মা, তবু সে তোমার বউ। যখন বিয়ে দিয়েছিলে তখন সে কথা ভাবনি কেন? মা বলিলেন, সেসব কথা তোমার বাবা জানতেন, তিনি যা বুঝেছিলেন করে গেছেন। বৃন্দাবন অভিমান ভরে কহিল, তবে তাই ভালো মা, আমি যেমন আছি তেমনিই থাকি, আমার বিয়ের জন্য তুমি আর পিড়াপিড়ি করো না, বলিয়া সে অন্যত্র চলিয়া গেল। তখন হইতে 3 বৎসর অতিবাহিত হইয়াছে। ইহার মধ্যে বৃন্দাবনের জননী কুসুমকে ঘরে আনিবার জন্য অবিশ্রাম চেষ্টা করিয়াছেন, কিন্তু ফল হয় নাই। কুসুমকে কোনো মতেই সম্মত করানো যায় নাই। কুসুমের এত দৃঢ় আপত্তির 2টো বড় কারণ ছিল। প্রথম কারণ, সে তাহার নিরীহ, অসমর্থ ও অল্প বুদ্ধি ভাইটিকে একা ফেলিয়ে আর কোথাও গিয়া স্বস্তি পাইতে পারে না। দ্বিতীয় কারণ, পূর্বেই বলিয়াছি, আর কোনরূপ সামাজিক ক্রিয়া না করিয়া সে যদি সহজে গিয়া স্বামীর ঘর করিতে পাইত, হয়তো এমন করিয়া তাহার সমস্ত দেহ মন দাদার অনুরোধ ও পীড়াপিড়ির বিরুদ্ধে বাঁকিয়া দাঁড়াইত না। কিন্তু ওই যে আবার কি সব করিতে হইবে। রকমারি বোষ্টমের দল আসিয়া দাঁড়াইবে, তাহার মায়ের মিথ্যা কলঙ্কের কথা, তাহার নিজের বাল্যজীবনের বিস্তৃত ঘটনা, আরো কত কি ব্যাপারের উল্লেখ হইবে। চেঁচামেচি উঠিবে, পাড়ার লোক কৌতূহলী হইয়া দেখিতে আসিবে। তাহার সঙ্গিনীদের সকৌতুক দৃষ্টি বেড়ার ফাঁক দিয়া নিঃসংশয়ে উঁকি ঝুঁকি মারিবে। শেষে ঘরে ফিরিয়া গিয়ে সোজা ভাষায় হাসিতে হাসিতে বলিবে, হাড়ি ডোমের মতো কুসুমের নিকা হইয়া গেল। ছি ছি, এসব মনে করিলেও সে লজ্জায় কণ্টকিত হইয়া উঠে। যেসব ভদ্রকন্যাদের সহিত সেও লেখাপড়া শিখিয়াছে, একসঙ্গে একভাবেই এত বড় হইয়াছে, দরিদ্র হইলেও আচার ব্যবহারে তাহাদের অপেক্ষা সে যে ছোট, একথা সে মনে ঠাঁই দিতেও পারে না। কাল সন্ধ্যায় দাদার সহিত কুসুমের কলহ হইয়া গিয়েছিল। রাগ করিয়া কাঠের সিন্ধুকের চাবিটা সে দাদার পায়ের কাছে ছুঁড়িয়ে ফেলিয়ে দিয়ে সজোরে বলিয়াছিল, আর সে সংসারের কিছুতেই থাকিবে না। আজ প্রভাতে নদী হইতে স্নান করিয়া ফিরিয়া দেখিল দাদা ঘরে নাই, চলিয়া গিয়াছে। তাহার ধামাটিও নাই। কুসুম মনে মনে একটু হাসিয়া বলিল, কাল বকুনি খেয়ে দাদা আজ ভোরে উঠে পালিয়েছে। কল্লকার ত্রুটি সারিয়া লইবার জন্যই সে পলাইয়াছে, তাহা সত্য বটে, কিন্তু কুসুম যাহা অনুমান করিল তাহা নহে। সে ত্রুটি আরেকটা। খানিক পরেই তাহা প্রকাশ পাইল। কুসুমকে প্রত্যহ অতি প্রত্যুষে উঠিয়া গৃহকর্ম করিতে হইত।
ঘর দুয়ার গোবর দিয়ে নিকাইত, ক্ষুদ্র প্রাঙ্গণটি পরিষ্কৃত পরিচ্ছন্ন করিয়ে নদী হইতে স্নান করিয়া জল আনিয়ে তবে দাদার জন্য রাঁধিয়া দিতে হইত। কুঞ্জ ভাত খাইয়া ফেরি করিতে বাহির হইয়া গেলে সে পূজা আহ্নিকে বসিত। যেদিন কুঞ্জ না খাইয়া যাইত সেদিন দ্বীপ প্রহরের মধ্যেই ফিরিয়া আসিত। তাহার এখনো অনেক দেরি মনে করিয়া কুসুম ফুল তুলিতে লাগিল। উঠানের একধারে কয়েকটা ফুলের গাছ, গোটা কয়েক মল্লিকা ও জুঁইয়ের ঝাড় ছিল। ইহারেই তাহার নিত্য পূজার ফুল যোগান দিত। ফুল তুলিয়া সমস্ত আয়োজন প্রস্তুত করিয়া লইয়া সবে মাত্র পূজায় বসিয়াছেন, এমন সময় সদরে কয়েকখানা গোজান আসিয়া থামিল এবং পরক্ষণেই একটা পৌরা নারী কপাট ঠেলিয়া ভিতরে আসিয়া দাঁড়াইলেন। ক্ষণকালের নিমিত্ত উভয়ই উভয়ের দিকে চাহিয়া রহিল। কুসুম ইহাকে আগে কখনো দেখে নাই, কিন্তু নাকে তিলক গলায় মালা দেখিয়ে বুঝিল যেই হন স্বজাতি। পৌরা কাছে আসিয়া হাসি মুখে বলিলেন, তুমি আমাকে চেনো না মা? তোমার দাদা চেনে। কুঞ্জনাথ কই? কুসুম জবাব দিল, তিনি আজ ভোরেই বাইরে গেছেন, ফিরতে বোধ করি দেরি হবে। আগন্তুক বিস্ময়ের স্বরে বলিলেন, দেরি হবে কি গো? কাল যে সে তার ভগ্নিপতিকে আরো 4-5টি ছেলেকে, তারাও আমাদের আপনার লোক, সম্পর্কে ভাগ্নি হয়, সবাইকে খেতে বলে এলো। আমিও তাই আজ সকালে বললুম, বৃন্দাবন গরু গাড়িটা ঠিক করে আনতে বলে দি বাছা, যাই আমিও বৌমাকে একবার দেখে আশীর্বাদ করে আসি। কথা শুনিয়ে কুসুম স্তম্ভিত হইয়া গেল, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলাইয়া লইয়া মাথায় আঁচলটা আরো খানিকটা টানিয়ে দিয়া তাড়াতাড়ি একটা প্রণাম করিয়া উঠিয়া গেল এবং ঘরের ভিতর হইতে আসন আনিয়া পাতিয়া দিয়া চুপ করিয়া দাঁড়াইল। কুসুম বুঝিল ইনি শাশুড়ি। তিনি আসনে বসিয়া হাসিয়া বলিলেন, কাল খাওয়া দাওয়ার পর বৃন্দাবন তামাশা করে বললে, আমি এমনি হতভাগা যে কুঞ্জদা বড় ভাইয়ের মতো হয়েও কোনোদিন ডেকে এক ঘটি জল পর্যন্ত খেতে বললেন না। কদিন থেকে আমার ননদের ছেলেরাও সব এখানে আছে। কুঞ্জনাথ হাসতে হাসতে তাই সকলকে নেমন্তন্ন করে এলো। তারা সবাই এলো বলে কুসুম ঘাড় হেট করিয়া রহিল। বৃন্দাবনের মা সাধারণ নিম্ন শ্রেণীর স্ত্রীলোকের মতো ছিলেন না, তার বুদ্ধি শুদ্ধি ছিল। কুসুমের ভাব দেখিয়া হঠাৎ তাহার সন্দেহ হইল, কি যেন একটা গোলমাল ঘটিয়াছে। সন্দিগ্ধ কণ্ঠে প্রশ্ন করিলেন, হ্যাঁ বৌমা, কুঞ্জনাথ কি তোমাকে কিছু বলে যায়নি? কুসুম ঘোমটার ভিতর হইতে ঘাড় নাড়িয়া জানাইল, না। কিন্তু ইহা তিনি বুঝিতে পারিলেন না, বরং মনে করিলেন সে বলিয়াই গিয়াছে, তাই সন্তুষ্ট হইয়া বলিলেন, তবু ভালো। তারপর কুঞ্জনাথকে উদ্দেশ্য করিয়া সস্নেহে বলিলেন, ভয় হয়েছিল, আমার পাগলা ছেলেটা বুঝি সব ভুলে বসে আছে। তবে বোধ করি সে কিছু কিনতে টিনতে গেছে, এক্ষুনি এসে পড়বে। ওই যে ওরাও সব হাজির। কুঞ্জদা বলিয়া বৃন্দাবন একটা হাঁক দিয়া উঠানে আসিয়া দাঁড়াইল, সঙ্গে তাহার আরো 3টি ছেলে, ইহারাই মামাতো ভাই। তাহার মা বলিলেন, কুঞ্জনাথ এইমাত্র কোথায় গেল? বৌমা, ঘরের ভিতর একটা শতরঞ্জি পেতে দাও বাছা, ওরা বসুক। কুসুম ব্যস্ত হইয়া তাহার দাদার ঘরের মেঝেতে একটা কম্বল পাতিয়া দিয়ে কলিকাটা হাতে লইয়া তামাক সাজিয়া আনিতে রান্নাঘরে চলিয়া গেল। বৃন্দাবন দেখিতে পাইয়া সহাস্যে কহিল, ও থাক, তামাক আমরা কেউ খাইনি। কুসুম কলিকাটা ফেলিয়া দিয়ে এইবার রান্নাঘরের একটা খুঁটি আশ্রয় করিয়া স্তব্ধ হইয়া দাঁড়াইল। তাহার কাণ্ডজ্ঞানহীন মূর্খ অগ্রজ অকস্মাৎ একে বিপদের মাঝখানে তাহাকে ফেলিয়া দিয়ে সরিয়া দাঁড়াইল। ক্রোধে, অভিমানে, লজ্জায়, অবশ্যম্ভাবী অপমানের আশঙ্কায় তাহার 2 চোখ জলে ভরিয়া গেল।
কাল হইতেই তাহার ভাড়ারে সমস্ত জিনিস বাড়ন্ত হইয়া উঠিয়াছে। আজ সকালে স্নানে যাইবার পূর্বেও সে ভাবিয়া গিয়াছে ফিরিয়া আসি দাদাকে হাটে পাঠাইয়া দিবে, আর দাদার সন্ধান পায় নাই। দোষ অপরাধ করার পরে ছোট বোনকে কুঞ্জু যথার্থই এত ভয় করিত যে সচরাচর মানুষ দুষ্টু মনিবকেও এত করে না। যে বড় লোকেদের ঘরে শুধু খাইয়া আসিবার অপরাধে কুসুম এত রাগ করিয়াছিল, ঝোঁকের মাথায় সেই বড়লোক দিগকে সদল বলে নিমন্ত্রণ করিয়া ফেলার গুরুতর অপরাধ মুখ ফুটিয়া বলিবার দুঃসাহস কুঞ্জু কোনো মতেই নিজের মধ্যে সংগ্রহ করিতে পারে নাই বলিয়াই সে সকালে উঠিয়াই পলাইয়াছে, এবং কিছুতেই সে রাত্রির পূর্বে ফিরিবে না ইহা নিশ্চয়ই বুঝিয়ে কুসুম আশঙ্কায় অস্থির হইয়া উঠিয়াছিল। আবার সবচেয়ে বিপদ হইয়াছিল যে সিন্দুকটির ভিতরে তাহার সঞ্চিত গুটি কয়েক টাকা ছিল, তাহার চাবিটাও কাছে নাই, অথচ হাতেও একটি পয়সাও নাই। এখন নিরুপায় ভাবে মিনিট পাঁচেক দাঁড়াইয়া থাকিয়া হঠাৎ তাহার সমস্ত রাগটা গিয়া পড়িল বৃন্দাবনের উপরে। বাস্তবিক সমস্ত দোষ তো তাহারই। কেন সে তাহার নির্বোধ নিরীহ ভাইটিকে পথ হইতে ধরিয়া লইয়া গেল? কেনই বা এইসব পরিহাস করিল? উনি কে যে দাদা ওকে ঘরে ডাকিয়া আনিয়া খাওয়াইবে? এই 3 বৎসর কত ছলে কত উপলক্ষে বৃন্দাবন এদিকে যাতায়াত করিয়াছে, কত উপায়ে তাহাদের মন পাইবার চেষ্টা করিয়াছে, কতদিন সকাল সন্ধ্যায় বিনা প্রয়োজনে বাটির সম্মুখের পথ দিয়ে হাঁটিয়া গিয়াছে। তাহাদের দুস্থ অবস্থার কথা সে সমস্তই জানে। জানে বলিয়াই তাহাদিগকে অপদস্থ করিবার এই কৌশল সৃষ্টি করিয়াছে। কুসুম কাঠের মূর্তির মতো সেইখানে দাঁড়াইয়া চোখ মুছিতে লাগিল। সে বড় অভিমানিনী। এখন একা সে কি উপায় করিবে? বৃন্দাবনের মা ঘরের ভিতরে উঠিয়া গিয়ে ছেলেদের সহিত কথাবার্তা বলিতেছিলেন, কিন্তু তার ছেলের চোখ ঘরের বাইরে ঘুরিয়া বেড়াইতেছিল। হঠাৎ সে দৃষ্টি রান্নাঘরের ভিতর কুসুমের উপর পড়িল। চোখাচোখি হইল, মনে হইল সে সংকেতে তাহাকে যেন আহ্বান করিল। পলকের এক অংশের জন্য তাহার সমস্ত হৃৎপিণ্ড উন্মত্তের মতো লাফাইয়া উঠিয়ে স্থির হইল। সে বুঝিল ইহা চোখের ভুল, ইহা অসম্ভব। দৈবাৎ কখনো দেখা হইয়া গেলে যে মানুষ মুখ ঢাকিয়া দ্রুত পদে প্রস্থান করিয়াছে, যাহার নিদারুণ বৃত্তৃষ্ণার কথা সে অনেকবার কুঞ্জনাথের কাছে শুনিয়াছে, সে যাচিয়া তাহাকে আহ্বান করিবে এ হইতেই পারে না। বৃন্দাবন অন্যদিকে চোখ ফিরাইয়া লইল, কিন্তু থাকিতেও পারিল না। যেখানে চোখাচোখি হইয়াছিল আবার সেইখানেই চাহিল। ঠিক তাই কুসুম তাহার দিকে চাহিয়াছিল, হাত নাড়িয়া ডাকিল। ত্রস্ত পদে বৃন্দাবন উঠিয়া আসিয়া রান্নাঘরের কপাটের কাছে দাঁড়াইয়া মৃদুস্বরে জিজ্ঞাসা করিল, ডাকছিলে আমাকে? কুসুম তেমনি মৃদুকণ্ঠে বলিল, বৃন্দাবন আরো একটু সরিয়ে আসিয়া জিজ্ঞাসা করিল, কেন? কুসুম এক মুহূর্ত মৌন থাকিয়া ভারী চাপা গলায় বলিল, জিজ্ঞেস করছি তোমাকে, আমাদের মতো দিন দুঃখীকে জব্দ করে তোমাদের মতো বড়লোকের কি বাহাদুরি বাড়বে? হঠাৎ একই অভিযোগ? বৃন্দাবন চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। কুসুম অধিকতর কঠোরভাবে বলিল, জানো না আমাদের কি করে দিন চলে? কেন তবে তুমি দাদাকে অমন তামাশা করতে গেলে? কেন এত লোক নিয়ে খেতে এলে? বৃন্দাবন প্রথমে ভাবিয়া পাইল না এই নালিশের কি জবাব দিবে, কিন্তু স্বভাবত সে ধীর প্রকৃতির লোক, কিছুতেই বেশি বিচলিত হয় না। খানিকক্ষণ চুপ করিয়া নিজেকে সামলাইয়া লইয়া শেষে সহজ শান্তভাবে জিজ্ঞাসা করিল, কুঞ্জদা কোথায়? কুসুম বলিল, জানি নে, আমাকে কোনো কথা না বলেই তিনি সকালে উঠে চলে গেছেন। বৃন্দাবন আর এক মুহূর্ত মৌন থাকিয়া বলিল, গেলই বা? সে নেই, আমি আছি। ঘরে খেতে দেবার কিছু নেই নাকি? কিচ্ছু না,
সব ফুরিয়েছে, আমার হাতে টাকাও নাই। বৃন্দাবন কহিল, এ গায়ে তোমাদের মতো আমাকেও সবাই জানে, আমি মুদির হাতে সমস্ত কিনে পাঠিয়ে দিচ্ছি। আমাকে একটা গামছা দাও, আমি একেবারে স্নান করে ফিরে আসব। মা জিজ্ঞাসা করলে বলো আমি নাইটি গেছি। দাঁড়িয়ে থেকো না, যাও। কুসুম ঘরে গিয়ে তাহার গামছা আনিয়া হাতে দিল। সেটা মাথায় জড়াইয়া লই বৃন্দাবন হাসিয়া বলিল, কুঞ্জদার তুমি বোন হও, তাই সে পালাতে পেরেছে, আর কিছু হলে বোধ করি এমন করে ফেলে যেতে পারতো না। কুসুম চুপি চুপি জবাব দিল, সবাই পারে না বটে, কিন্তু কেউ কেউ তাও বেশ পারে। বলিয়ে সে বৃন্দাবনের মুখের প্রতি আর চোখে চাহিয়া দেখিল। কথাটা তাকে বাস্তবিক কিরূপ আঘাত করিল। বৃন্দাবন যাইবার জন্য পা বাড়াইয়াছিল, থামিয়া দাঁড়াইয়া আস্তে আস্তে বলিল, তোমার এ ভুল হয়তো একদিন ভাঙতেও পারে। ছেলেবেলায় তোমার মায়ের অন্যায়ের জন্য যেমন তুমি দায়ী নও, আমার বাবার ভুলের জন্য তেমনি আমার দোষ নাই। যাক, এসব ঝগড়ার এখন সময় নয়। যাও, রাঁধবার জোগাড় করো গে। রাঁধবার কি জোগাড় করবো শুনি? আমার মাথাটা কেটে রেঁধে দিলে যদি তোমার পেট ভরে, না হয় বলো, তাই দিই গে। বৃন্দাবন দু এক পা গিয়েছিল, ফিরিয়া আসিয়া এ কথার জবাব না দিয়া কণ্ঠস্বর আরো নত করিয়া ধীরে ধীরে বলিল, আমাকে যা ইচ্ছে তাই বলতে পারো, আমাকে তা সইতেও হবে, কিন্তু রাগের মাথায় তোমার শাশুড়ি ঠাকুরনকে যেন কটু কথা শুনিয়ে দিও না, তিনি অল্পেই বড় আঘাত পান। কুসুম ক্রুদ্ধ চাপা গলায় ফিসফিস করিয়া বলিল, আমি জন্তু নই, আমার শেষ বুদ্ধি আছে। বৃন্দাবন কহিল, সেও জানি, আবার বুদ্ধির চেয়ে রাগ তোমার ঢের বেশি, তাও জানি। আর একটা কথা কুসুম, মা স্নান করেই চলে এসেছেন, এখনো পূজা আহ্নিক করেননি, তাকে জিজ্ঞেস করে আগে সেই জোগাড়টা করে দাও গে। আমি চললুম। যাও, কিন্তু কোথাও গল্প করতে বসে যেও না যেন। বৃন্দাবন একটু হাসি হাসিয়া বলিল, না, কিন্তু দেরি করে বকুনি খাওয়ারও ভারী লোভ হচ্ছে। আরেকদিনের আশা দাও তো, আজ না হয় শিগগির করেই ফিরে আসি, সে তখন দেখা যাবে। বলিয়া কুসুম রান্নাঘরের ভিতরে যাইতেছিল। হঠাৎ সহসা বৃন্দাবন একটা ক্ষুদ্র নিঃশ্বাস ফেলিয়া অতি মৃদুস্বরে বলিল, আশ্চর্য, একবার মনে হলো না যে আজ তুমি এই প্রথম কথা কইলে, যেন কত যুগ যুগান্তর আমাকে তুমি এমনি শাসন করে এসেছো। ভগবানের হাতে বাঁধা কি আশ্চর্য বাঁধন কুসুম। কুসুম দাঁড়াইয়া শুনিল, কিন্তু জবাব দিল না। বৃন্দাবন চলিয়া গেলে এই কথা স্মরণ করিয়া হঠাৎ তাহার সর্বশরীর শিহরিয়া উঠিল। সে রান্নাঘরের ভিতরে আসিয়া স্থির হইয়া বসিল। নিজের শিক্ষার অভিমানে তাহাকে সে এতদিন অশিক্ষিত চাষা মনে করিয়া গণনার মধ্যেই আনে নাই। আজিকার কথাবার্তা এবং এই ব্যবহারের পর তাহারই সম্বন্ধে এক নতুন আনন্দে, নতুন তৃষ্ণায় সে উৎসুক হইয়া উঠিল। সেদিন সন্ধ্যার পূর্বে বাটি ফিরিবার সময় বৃন্দাবনের জননী কুসুমকে কাছে ডাকিয়া অশ্রু গদগদ কণ্ঠে বলিলেন, বৌমা, কি আনন্দে যে সারা দিন কাটালুম তা মুখে বলতে পারি নাই। সুখী হও মা, সুখী হও। বলিয়া তিনি অঞ্চলের ভিতর হইতে একজোড়া সোনার বালা বাহির করিয়া সহস্তে তাহার হাতে পরাইয়া দিলেন। আজিকার সমস্ত আয়োজন কুসুম গোপনে বৃন্দাবনের সাহায্যে নির্বাহ করিয়াছিল, তাহা তিনি জানিতে পারিয়াছিলেন। বিশেষ করিয়া ইহাতেই তাহার হৃদয় আশায় আনন্দে পরিপূর্ণ হইয়া উঠিয়াছিল। কুসুম গলায় আঁচল দিয়া প্রণাম করিয়া তাহার পদধূলি মাথায় তুলিয়া লইয়া নিঃশব্দে উঠিয়া দাঁড়াইল। শ্বশ্রুবধূতে এ সম্বন্ধে আর কোনো কথা হইল না। গাড়িতে উঠিয়া বসিয়া তিনি বধূকে উদ্দেশ্য করিয়া বলিলেন, কুঞ্জনাথের সঙ্গে দেখা হলো না মা, পাগলা কোথায় সারাদিন পালিয়ে রইল। কাল তাকে আমাদের কাছে একবার পাঠিয়ে দিও।
কুসুম ঘাড় নাড়িয়ে সম্মতি জানাইল। বৃন্দাবনের পিতামহ বাটিতে গৌরনীতাই বিগ্রহ প্রতিষ্ঠা করিয়াছিলেন। এই ঘরে বসিয়া বৃন্দাবনের মা প্রত্যহ অনেক রাত্রি পর্যন্ত মালা জপ করিতেন। আজিও করিতেছিলেন। তাহার শিশুপুত্র কোলের উপর মাথা রাখিয়া ঘুমাইয়া পড়িয়াছিল। ইহারা যেখানে বসিয়াছিলেন সেই স্থানটায় প্রদীপের ছায়া পড়িয়াছিল। সেই হেতু বৃন্দাবন ঘরে ঢুকিয়া ইহাদিগকে দেখিতে পাইল না। সে বেদির সন্নিকটে সরিয়া আসিয়া জানু পাতিয়া বসিল এবং কিছু মনে মনে প্রার্থনা করিয়া ভূমিষ্ঠ প্রণাম করিয়া উঠিয়া দাঁড়াইতেই এইবার মায়ের উপর তাহার দৃষ্টি পড়িল। মনে মনে অতিশয় লজ্জিত হইয়া হাসিয়া বলিল, অমন আবছায় বসে কেন মা? মা সস্নেহে বলিলেন, তা হোক, আয় তুই আমার কাছে এসে একটু বস। নমস্কার। পণ্ডিত মশাই উপন্যাসটি আমি ধারাবাহিকভাবে পাঠ করে শোনাব। সঙ্গে থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আবার দেখা হবে আগামী পর্বে উপন্যাসের পরবর্তী অংশ নিয়ে। আজকের মতো নমস্কার।